বাংলার নবজাগরণ। তাঁর ব্যক্তিত্বে আছে প্রাচীন ঋষির জ্ঞান ও প্রতিভা, ইংরেজের কর্মশক্তি এবং বাঙালি মায়ের কোমলতা। মাইকেল মধুসূদন দত্ত। বাংলার নবজাগরণ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একাদশ ও শেষ পর্ব। বিদ্যাসাগর ছিলেন মনে প্রাণে মানবপ্রেমী। এই কারণেই তিনি নানা রকমের জনকল্যাণকর কাজে যোগ দিতেন। জনহিতকর কোন কাজটি তার লক্ষ্যবস্তু হবে তা তিনি নিজে ঠিক করে নিতেন। তিনি নিজে যা ভাবতেন সেটাতেই তিনি মন দিয়ে করতেন, কিন্তু কোনোভাবে অপছন্দ হলেই তিনি সেখান থেকে সরে আসতেন। এটাই ছিল তাঁর চারিত্রিক বিশেষত্ব। এই পর্বে আমরা এরকম দুটি ঘটনা আলোচনা করেছি। এছাড়া তাঁর শেষ জীবন সম্বন্ধেও এই পর্বে বলা হয়েছে। হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড। 1872 সালের 15ই জুন বিদ্যাসাগরের আন্তরিক চেষ্টায় হিন্দু ফ্যামিলি অ্যানুইটি ফান্ড এই নামে একটি উপকারী প্রতিষ্ঠানের সূচনা হয়। সাধারণ বাঙালি পরিবারে আয়ের পরিমাণ খুব অল্প বলে বাঙালি পরিবারের প্রধান মানুষটির মৃত্যুতে স্ত্রী, পুত্র ও সংসারের জন্য সে ভবিষ্যতের অর্থসংস্থান কোনোভাবে করে যেতে পারে না। যাতে এরকম অবস্থার সৃষ্টি না হয়, সেই উদ্দেশ্যে উপরোক্ত অ্যানুইটি ফান্ড প্রতিষ্ঠানটির সৃষ্টি হয়। এই প্রতিষ্ঠানের ট্রাস্টি হয়েছিলেন অন্যান্যদের মধ্যে বিদ্যাসাগর নিজে ও বিচারপতি দ্বারকানাথ মিত্র। এই প্রতিষ্ঠানটির সঙ্গে বিদ্যাসাগর 3 বছর অর্থাৎ 1875 সালের ডিসেম্বর পর্যন্ত ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। কিন্তু পরে প্রতিষ্ঠানটির কাজকর্মে কিছু বিশৃঙ্খলা ঘটায় বিদ্যাসাগর আর প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত থাকতে চাননি। এক দীর্ঘ চিঠিতে তিনি যা বলেছিলেন তার কয়েকটি লাইন হলো, এই ফন্ডের সহিত আর সংযুক্ত থাকিলে ভবিষ্যতে আমাকে দুর্নামের ভাগী হইতে হইবে এবং ঈশ্বরের কাছেও জবাবদিহি করিতে হইবে। এই ভয়ে অনিচ্ছা সত্ত্বেও এবং অত্যন্ত দুঃখের সহিত এই ফন্ডের সহিত আমার সকল সম্পর্ক ত্যাগ করিতেছি। ওয়ার্ড ইনস্টিটিউশন। এবার আমরা বলবো বিদ্যাসাগরের সঙ্গে ওয়ার্ড ইনস্টিটিউশনের সম্পর্কের কথা। 1866 সালের কিছু আগে তৎকালীন বাংলার জমিদার ও রাজাদের অবর্তমানে তাদের অপ্রাপ্তবয়স্ক ছেলেদের রক্ষণাবেক্ষণের জন্য ওয়ার্ড ইনস্টিটিউশন নামে একটি প্রতিষ্ঠান বা বাসভবন প্রতিষ্ঠা করা হয়। বাংলার রাজকুমার ও জমিদারদের ছেলেরা এখানে থেকে লেখাপড়া শিখতেন। বিদ্যাসাগর এই ইনস্টিটিউশনের কর্তৃপক্ষের মধ্যে একজন ছিলেন ও দীর্ঘকাল ধরে এই প্রতিষ্ঠানটির কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। একসময় ওয়ার্ডের ছেলেদের খাবার ও ওই ধরনের বিষয় নিয়ে ডক্টর রাজেন্দ্রলাল মিত্রের সঙ্গে বিদ্যাসাগরের মন কষাকষি হয়। রাজেন্দ্রলালও ওই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের অন্যতম একজন সদস্য ছিলেন। বিদ্যাসাগর এবং রাজেন্দ্রলাল দুজনেই ছিলেন স্বাধীন প্রকৃতির মানুষ। এক্ষেত্রে বিদ্যাসাগর নিজেই ইনস্টিটিউশনের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করার জন্য পদত্যাগপত্র দেন। এই প্রসঙ্গে 1866 সালেরই আরেকটি ঘটনার কথা উল্লেখ করা যায়। পাইকপাড়ার রাজা প্রতাপচন্দ্র সিংহ বিদ্যাসাগরের খুব ভক্ত ছিলেন। রাজার মৃত্যুর পর রাজ সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে এবং সম্পত্তির কাজকর্ম যাতে ভালোভাবে চলে সে ব্যাপারে বিদ্যাসাগর অনেক যত্ন নিয়েছিলেন। একই সঙ্গে রাজকুমাররা যাতে ভালোমতো শিক্ষা নিতে পারে সে বিষয়েও তিনি বিশেষ নজর দিয়েছিলেন। পাইকপাড়ার অপ্রাপ্তবয়স্ক রাজকুমারদের যাতে ওয়ার্ড ইনস্টিটিউশনে না থাকতে হয় এজন্য বিদ্যাসাগর ছোটলাট বিডন সাহেবের কাছে দরবার করেছিলেন। বিডন সাহেবের অনুরোধে রাজকুমারদের অভিভাবক রূপে কয়েকজন সম্ভ্রান্ত বাঙালি ও ইংরেজ নিযুক্ত হয়েছিলেন এবং বিদ্যাসাগরকে গভর্নমেন্ট ওই গ্রুপের প্রধান রূপে নিযুক্ত করেছিলেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। বিদ্যাসাগরের লোক নির্বাচনের অদ্ভুত ক্ষমতা ছিল। হিন্দু প্যাট্রিয়টের বিখ্যাত সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যু হলে 14 জুন 1861 তাঁর নিঃসহায় পরিবারদের মুখের দিকে তাকিয়ে বিদ্যাসাগরের অনুরোধে মহাত্মা কালীপ্রসন্ন সিংহ 5,000 টাকা দিয়ে কাগজটি ও ছাপাখানার সমস্ত সরঞ্জাম কিনে নেন। এরপর শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় খুব অল্পদিন মাত্র কাগজটির সম্পাদক হিসেবে কাজ করেছিলেন। শেষে কালীপ্রসন্ন কাগজ চালাবার সমস্ত ভার বিদ্যাসাগরের হাতে দিলে বিদ্যাসাগর কৃষ্ণদাস পালকে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদনার কাজের দায়িত্ব দেন। বিদ্যাসাগরের শেষ জীবন। বিদ্যাসাগরের শেষ জীবন মোটেই সুখের ছিল না।
সমাজ সংস্কারের সুফল অথবা শিক্ষা সংস্কারের সুফল যদিও আমরা এখনো ভোগ করে চলেছি, কিন্তু তাকে সেই সময় পেতে হয়েছে লাঞ্ছনা, গঞ্জনা, অসম্মান। তিনি চিরজীবন তার ভাইদের ও পরিজনবর্গকে খুব ভালোবাসতেন, সারা জীবন তাদের সুখ চিন্তা করেছেন, কিন্তু তার পারিবারিক জীবনে সুখ বা শান্তি মোটেই ছিল না। এই সময়ে তিনি যে ব্যক্তিগত চিঠিপত্র যা লিখেছেন বাবা, মা, স্ত্রী বা অন্যান্যদের, সেখান থেকে তার শেষ জীবনের ক্লান্ত ও তিক্ত মানসিক অবস্থার পরিচয় পাওয়া যায়। মা ভগবতী দেবী ঈশ্বরচন্দ্রের জীবনে প্রত্যক্ষ দেবতা ছিলেন। তাঁকে লেখা চিঠির 12ই অগ্রহায়ণ 1276 সালে দু একটি লাইন হলো, নানা কারণে আমার মনে সম্পূর্ণ বৈরাগ্য জন্মিয়াছে, আর আমার ক্ষণকালের জন্য সাংসারিক কোনো বিষয়ে লিপ্ত থাকিতে বা কাহারও সহিত সংস্রব রাখিতে ইচ্ছা নাই। তিনি আরও জানিয়েছেন, এজন্য স্থির করিয়াছি যতদূর পারি নিশ্চিন্ত হইয়া জীবনের অবশিষ্ট ভাগ নিভৃতভাবে অতিবাহিত করিব। আপনার নিত্য নৈমিত্তিক ব্যয় নির্বাহের নিমিত্ত মাস মাস যে 30 টাকা পাঠাইয়া থাকি, যতদিন শরীর ধারণ করিবেন কোনো কারণে তাহার ব্যতিক্রম ঘটিবে না। সম্ভবত নিঃসঙ্গতা থেকে মুক্তি পেতে কারমাটারে বিদ্যাসাগরের বাড়ি করার পেছনে এটি একটি উল্লেখযোগ্য কারণ। মাকে চিঠি লেখার প্রায় 2 সপ্তাহ পরে 25 অগ্রহায়ণ 1276 বাবাকেও তিনি প্রায় একই চিঠি লেখেন। তার কয়েকটি লাইন হলো, সাংসারিক বিষয়ে আমার মতো হতভাগ্য আর দেখিতে পাওয়া যায় না। সকলকে সন্তুষ্ট করিবার নিমিত্ত প্রাণপণে যত্ন করিয়াছি, কিন্তু অবশেষে বুঝিতে পারিয়াছি সে বিষয়ে কোনো অংশে কৃতকার্য হইতে পারি নাই। অবশেষে বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে তাঁর নিত্য নৈমিত্তিক খরচের জন্য প্রয়োজনীয় অর্থ আমৃত্যু পাঠাবেন, সে কথাও বলেছেন। বিদ্যাসাগরের বিবাহিত জীবনও খুব সুখের ছিল না। এক ছেলে ও 4 মেয়ের বাবা মা হওয়া সত্ত্বেও বিদ্যাসাগর ও তাঁর স্ত্রী দীনময়ীর মধ্যে কোনো নিবিড় মানসিক যোগ গড়ে ওঠেনি। তাঁদের মধ্যে দাম্পত্য সম্পর্ক তৈরি না হবার পিছনে সম্ভবত একটা বড় ভূমিকা ছিল বিদ্যাসাগরের নিজের। তিনি সাংসারিক অর্থ ব্যবস্থাপনার দায়িত্ব দিয়েছিলেন বাবা ঠাকুরদাসের উপরে। একইভাবে সংসারের গৃহ সংক্রান্ত দায়িত্ব পুরোপুরি দেখভাল করতেন মা ভগবতী দেবী। তাই পরিবারের বড় ছেলের বউ হিসাবে এবং উপার্জনক্ষম স্বামীর স্ত্রী হওয়া সত্ত্বেও সংসারে দীনময়ী দেবীর কোনো কর্তৃত্ব ছিল না। তাই স্ত্রী দীনময়ীর নিজের স্বাদ পূরণের কোনো সুযোগও ছিল না। এ প্রসঙ্গে আরও বলা যায় যে বিদ্যাসাগরের ঔদাসীন্যে দীনময়ী একটু বেশি বয়সে অর্থাৎ 23 বছর মাতৃত্ব অর্জন করেছিলেন। তাই বন্ধ্যাত্বর অপবাদ দীনময়ীকে অনেক দিন সহ্য করতে হয়েছিল। বিদ্যাসাগর ও দীনময়ীর মধ্যে ব্যবধান তৈরি হওয়ার আরও একটা কারণ হলো পুত্র নারায়ণের প্রতি দীনময়ীর ছিল অত্যাধিক নির্ভরতা, কিন্তু বিদ্যাসাগরের ছিল পুত্রের প্রতি চরম বিরাগ। বিদ্যাসাগর তাঁর মাকে যেদিন চিঠি লেখেন, যা আমরা আগেই দেখেছি, সেদিনই তিনি স্ত্রী দীনময়ীকে তাঁর মনোভাব জানিয়ে লেখেন, আমার সাংসারিক সুখভোগের বাসনা পূর্ণ হইয়াছে, আর আমার সে বিষয়ে অনুমাত্র স্পৃহা নেই। এক্ষণে তোমার নিকটে এ জন্মের মতো বিদায় লইতেছি এবং বিনয় বাক্যে প্রার্থনা করিতেছি, যদি কখনো কোনো দোষ বা অসন্তোষের কার্য করিয়া থাকি আমাকে ক্ষমা করিবে। কিন্তু তিনি তাঁর স্ত্রীর জীবন নির্বাহের জন্য নৈমিত্তিক ব্যয়ের অর্থ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আগেই দেখেছি বিদ্যাসাগর কারমাটারে একটা বাড়ি তৈরি করেছিলেন। প্রকৃতপক্ষে তা এক ধরনের নির্জন বাস ছিল সাঁওতালদের মধ্যে। এছাড়া কিছুটা স্বাস্থ্যোদ্ধারের জন্য তিনি মাঝে মাঝে সেখানে থাকতেন। সাঁওতালদের কাছে বিদ্যাসাগর ছিলেন কারো কাছে বাবা বা ভাই, আবার কারো কাছে ছেলে বা বন্ধু। উজাড় করে তিনি তাঁর ভালোবাসা দিয়েছিলেন তাদেরকে। ক্ষুধার অন্নে, শীতের বস্ত্রে বা রোগের ওষুধে তিনি ছিলেন তাঁদের ঈশ্বর। কারমাটাঁড়ে সাঁওতাল ও অন্যান্য গরিব লোকদের শিক্ষার জন্য তিনি নিজের অর্থে একটি ছাত্রবৃত্তি স্কুলও তৈরি করে দিয়েছিলেন। হরপ্রসাদ শাস্ত্রীর লেখা সেই নিবিড় বিস্ময়কর রচনা পড়লে বোঝা যায় যে বিদ্যাসাগরের সঙ্গে সেই সাঁওতাল সমাজের কি মধুর সম্পর্কের কথা। বিদ্যাসাগরের শরীর ক্রমশ ভেঙে পড়ছিল। তিনি ধীরে ধীরে খুবই অসুস্থ হয়ে পড়ছিলেন। এভাবে কয়েক বছর রোগ ভোগে তাঁর দেহ সম্পূর্ণভাবে বিকল হয়ে গেল এবং তাঁর স্বাস্থ্য কঙ্কালসার হয়ে গেল। তিনি সমস্ত কাজ থেকে নিজেকে সরিয়ে নিলেন।
শহরের কোলাহল একদম সহ্য করতে পারছিলেন না। তিনি নানা স্বাস্থ্যকর জায়গায় গিয়ে থাকতে লাগলেন। কারমাটারের বাড়িতেও যেতেন। অবশেষে বিদ্যাসাগরের শরীর আর টিকল না। 1891 সালের 29শে জুলাই প্রায় 71 বছর বয়সে তিনি মারা যান। প্রসিদ্ধ কবি মানকুমারী বসু বিদ্যাসাগরের অন্ত্যেষ্টিকালে নিমতলা শ্মশান ঘাটে উপস্থিত ছিলেন। তিনি তাঁর প্রবন্ধে লিখেছেন, ওই ধুধু করিয়া আগুন জ্বলিতেছে, ওই আগুনে বাংলার সম্মান গৌরব পুড়িয়া ছাই হইতেছে, ওই জ্বলন্ত আগুনে বাঙালির প্রধান গর্ব, প্রধান অহংকার পুড়িয়া যাইতেছে। ওই চিতার আগুনে আজ কত কি ফুরাইল, কত কাঙাল গরিব মাতা পিতা হারাইল, কত হৃদয় আজি আশা ভরসা হারা হইল। শ্রাবণের মেঘ স্তম্ভিত হইয়া দেখিতেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড স্তম্ভিত হইয়া দেখিতেছে, ওই চিহ্ন ফুরাইয়া আসিতেছে। উপসংহার: রেনেসাঁসের আগে মধ্যযুগকে অন্ধকার যুগ হিসেবে চিহ্নিত করে ইউরোপে আধুনিক জীবনধারার যে আন্দোলনের সূচনা হয়েছিল তার পদধ্বনি শোনা গিয়েছিল 19 শতকের বাংলায়। রামমোহন রায়ের সেই ঐতিহাসিক পত্র 1823 সালে এদেশীয়দিগকে অজ্ঞতার অন্ধকারে রাখা যদি গভর্নমেন্টের আকাঙ্ক্ষা ও নীতি হয়, তাহা হইলে প্রাচীন সংস্কৃত ভাষাতে শিক্ষা দেওয়ার ন্যায় তাহার উৎকৃষ্টতর উপায় আর নাই। তৎপরিবর্তে এদেশীয়দিগের উন্নতি বিধান যখন গভর্নমেন্টের লক্ষ্য, তখন শিক্ষা বিষয়ে উন্নত ও উদার নীতি অবলম্বন করা আবশ্যক, যদ্বারা অপরাপর বিষয়ের সহিত গণিত, জড়বিজ্ঞান, রসায়নতত্ত্ব, শারীর স্থানবিদ্যা ও অপরাপর প্রয়োজনীয় বিজ্ঞানাদির শিক্ষা দেওয়া যাইতে পারে। লর্ড আমহার্স্টকে লেখা রামমোহনের এই চিঠি বিদ্যাসাগর নিশ্চয়ই দেখেছেন। তাছাড়া অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনীর উদ্দেশ্যে সম্পর্কে লেখাটিও তাঁর নজর এড়ায়নি। সেখানে তিনি দেখেছেন নবজাগরণের আহ্বান, ছাত্রদের সুশিক্ষিত করে তোলার জন্য সাহিত্য, ইতিহাস প্রভৃতির পাশাপাশি গণিত, পদার্থবিদ্যা, শারীরবিধান ও নীতিবিদ্যা ও সসম্ভ্রমে ধনোপার্জনে সমর্থ করিবার নিমিত্ত লোকযাত্রা বিধান, রাজনিয়ম ও নানা প্রকার শিল্পবিদ্যা শিক্ষা দেওয়া কর্তব্য। তাই দেখা যায় 1850 সালের শেষের দিক থেকে 1865 সাল পর্যন্ত বিদ্যাসাগরের কর্মজীবনের মধ্যকালে তিনি শিক্ষা সংস্কারে অনেকগুলি পদক্ষেপ নিয়েছেন। এগুলির মধ্যে বিভিন্ন ধরনের একাধিক স্কুল প্রতিষ্ঠা, মাতৃভাষায় শিক্ষার প্রসার, ইংরেজি শিক্ষার সমর্থনে তার উদ্যোগ। বিদ্যাসাগর নিজের প্রতিষ্ঠিত স্কুলগুলিতে যে পাঠ্যসূচি তৈরি করেন সেখানেও ছিল ইতিহাস, ভূগোল, অর্থনীতি, জীবনী, গণিত, জ্যোতির্বিদ্যা, প্রাকৃতিক বিজ্ঞান, শারীরবিদ্যা প্রভৃতি। তিনি জীবনচরিত নামে যে বই লেখেন তাতে কোপার্নিকাস, গ্যালিলিও, নিউটন প্রভৃতি মানুষদের জীবন কথা। শুধু তাই নয়, ইউরোপের বিজ্ঞানের অগ্রগতির দিকে চোখ রেখে সেই মানদণ্ড দিয়ে তিনি প্রাচীন ভারতীয় দর্শন সম্বন্ধে বলতে পেরেছেন, হিন্দু দর্শন শাস্ত্রের বেশিরভাগই বর্তমানকালের অগ্রসর চিন্তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, এবং সেই সঙ্গে প্রাচীন পণ্ডিতদের বেদে আছে এই মনোবৃত্তিকেও তিনি নিন্দা করেছেন। তাঁর প্রজ্ঞাই তাকে বলতে বাধ্য করেছে বেদান্ত ও সাংখ্য ভ্রান্ত দর্শন। ব্যক্তিজীবনে পণ্ডিত হয়েও রক্ষণশীল ব্রাহ্মণ পণ্ডিতদের সঙ্গে পদে পদে লড়াই করেছেন। সব শেষে শ্রীরামকৃষ্ণ যে সার্থক উপমায় তাঁকে ভূষিত করেছিলেন, সেই ক্ষীরের সমুদ্রকে আমাদের প্রণাম।